তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা পড়বো হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ সয়েল চ্যাপ্টারটা লাস্ট পার্ট এবং আজকে আমরা পুরো চ্যাপ্টারটাকে কিন্তু শেষ করে দেবো। তো আজকে আমরা যে দুটো টেস্টের কথা পড়বো বা যে দুটো টেস্টের সম্পর্কে জানবো সেই দুটো টেস্ট হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট অফ সয়েল এবং সেকেন্ড জিনিস যেটা জানবো সেটা হচ্ছে ভেন শিয়ার টেস্ট অফ দ্য সয়েল। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সয়েলের শিয়ার স্ট্রেংথ বার করার প্রসিডিওর পড়ছি বা ল্যাবরেটরিতে আমরা শিয়ার স্ট্রেংথের কি করে বার করবো। এবং আমরা জেনেছিলাম যে অ্যাজ পার মোর কুলাম ফেলিওর থিওরি যে শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল at failure সেটা কত হয়, সেটা হয় হচ্ছে তোমার C প্লাস সিগমা ট্যান ফাই। অর্থাৎ কোন একটা সয়েলের শিয়ার স্ট্রেংথ, ঠিক আছে, তার সি ফ্যাক্টর অর্থাৎ কোহেশন নামক একটা ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ফাই অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এই দুটোর উপর ডিপেন্ড করে, যেটা সয়েলের নেচার। সিগমার উপর ডিপেন্ড করে, বাট সিগমা আমরা বাইরের থেকে ইনপুট করতে পারি বা লোডিং কন্ডিশন, বাট সি অ্যান্ড ফাই হচ্ছে সয়েলের স্ট্রাকচার, মানে সয়েলের প্যারামিটার। যদিও বা সি অ্যান্ড ফাই একদম সয়েলের বেসিক প্যারামিটার নয়, এগুলো চেঞ্জ হয় অনেক কন্ডিশনে, এগুলো সি অ্যান্ড ফাই চেঞ্জ হয়, বাট সি অ্যান্ড ফাই হচ্ছে সয়েলের একটা সয়েলের নিজস্ব প্যারামিটার সি অ্যান্ড ফাই। সো সি অ্যান্ড ফাইকে যদি আমরা বার করতে পারি তাহলে কোনো একটা লেয়ারের বা ফেলিওরে সেই সয়েলের কতটা স্ট্রেংথ হয় সেটা কিন্তু আমরা টাও এফটা বার করতে পারবো। সো আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল অর্থাৎ টাও এফ বার করা। সেটার জন্য আমরা জানি যে সি এবং ফাই নামক দুটো জিনিস বার করতে হবে, এবং সেই সি এবং ফাই ল্যাবরেটরিতে বার করার জন্য যে চারটে টেস্ট অ্যাভেলেবেল আছে, তার মধ্যে ডাইরেক্ট শিয়ার টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা যেটা শুরু করব প্রথমে সেটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। আচ্ছা, তো টেস্টটা কি বা টেস্টের বেসিক ফান্ডাটা কি সেটা প্রথমে আমরা আগে একটু জেনে নিই। তো সেই ফান্ডাটা জানতে গেলে তোমাকে প্রথমে টেস্টের নামটা সম্পর্কে একটু জেনে নিতে হবে। আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ টেস্ট অফ সয়েল। তাহলে এখানে তুমি টার্মগুলোর দিকে একটু যদি কনসেন্ট্রেট করো তাহলে তুমি বুঝে যাবে। প্রথম কথা হচ্ছে আনকনফাইন্ড কথাটার মানে কি, আমরা যখন কোনো জিনিসকে পাশ থেকে ধরে রাখি তখন সেটাকে কনফাইন করা বলা হয়। আমরা যখন কোনো জিনিসকে পার্শীয় ভাবে কোনো জিনিসকে সাপোর্ট করি না বা ধরে রাখি না তখন আমরা সেটাকে বলি আনকনফাইন্ড। আচ্ছা, ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্টের ক্ষেত্রে কি হয়েছিল? ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্টের ক্ষেত্রে আমরা এরকম করে একটা সয়েল স্যাম্পল নিয়েছিলাম এবং সেই সয়েল স্যাম্পলকে কিন্তু আমরা রাবার মেমব্রেনের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, রাবার মেমব্রেনের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে আমরা এদিক দিয়ে জল দিয়ে এটাকে প্রেসার দিয়ে রেখেছিলাম। জল দিয়ে আমরা চারিদিক দিয়ে প্রেসার ধরে রেখেছিলাম। অর্থাৎ ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্টের ক্ষেত্রে কিন্তু সয়েলটা কি স্টেটে ছিল? কনফাইন্ড স্টেটে ছিল। অর্থাৎ আমরা চারিদিক দিয়ে একটা পার্শ্বীয় দিক দিয়ে একটা বলতে পারো প্রেসার দিয়ে বা কিছু একটা সাপোর্ট দিয়ে সেটাকে কিন্তু ধরে রেখেছিলাম। সো দ্যাট টেস্ট ওয়াজ কনফাইন্ড টেস্ট। বাট এখানে আমরা কি বলেছি? আনকনফাইন্ড। অর্থাৎ আনকনফাইন্ড এই টেস্টটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার পাশ থেকে কিন্তু কোনো সাপোর্ট থাকবে না, পাশ থেকে আমার সয়েলের কোনো সাপোর্ট থাকবে না। তাহলে যদি কোনো সাপোর্ট না থাকে, মানে আমরা জল দিয়ে যেটা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে সাপোর্ট দিয়েছিলাম সেটা যদি না থাকে, সো তাহলে আমার স্যাম্পেলের ওপর কোন রকম কভার পরানোর দরকার নেই, রাবার মেমব্রেন পরানোর দরকার নেই, যেটা আমরা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে পড়িয়েছিলাম। সো দিস ইজ হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথের স্যাম্পল হবে কি? তাহলে স্যাম্পল হবে প্রথম কথা আমার সিলিন্ড্রিক্যাল স্যাম্পল হবে। ঠিক আছে, স্যাম্পল উইল বি সিলিন্ড্রিক্যাল এবং কি পাশ থেকে কোনো সাপোর্ট নেই, বলতে পারো যে স্যাম্পলটা এমনি প্লেন রাখা থাকে। ওকে, এবার কি আছে? কম্প্রেসিভ স্ট্রেংথ। প্রথম কথা আনকনফাইন্ড বুঝে গেলাম। কম্প্রেসিভ মানে কি? এই সয়েলটাকে আমরা
টেনশনে আনবো না, কম্প্রেশনে আনবো। কেন কম্প্রেশনই টেস্ট করি আমরা? বিকজ অফ আমরা জানি যে সয়েলকে যখন আমরা লোড চাপাই, যেই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি যার জন্য আমরা এই টেস্টগুলো করতে চলেছি, যে আমরা যখন একটা সয়েলে কোথাও আমরা যখন একটা স্ট্রাকচার বানাবো, তো সেই স্ট্রাকচারের লোডটা সয়েল নিতে পারবে কিনা সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই কারণে আমরা সয়েলের যে বেসিক যে স্ট্রেংথ দেয় তার মধ্যে শিয়ার একটা বড় সড়ো বলবো আর কি একটা জিনিস, তো সেই শিয়ার স্ট্রেংথ বার করার জন্য আমরা সব করছি। তো ইন অ্যাকচুয়ালি মাটিতে যে স্ট্রেংথটা আসে সেটা কি স্ট্রেংথ আছে? কম্প্রেসিভ স্ট্রেংথ আছে। সো উইল গো ফর এ কম্প্রেসিভ স্ট্রেংথ। তো কম্প্রেসিভ মানে কি? এই স্যাম্পলটাকে আমরা এইভাবে প্রেস করব, এইভাবে কম্প্রেস করবার চেষ্টা করব। ওকে, সো এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। তাহলে বুঝতে পেরে গেছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট মানে কি। সো আমরা এখানে সয়েল স্যাম্পলটাকে নেব, সয়েল স্যাম্পলটাকে নিয়ে একটা যেরকম ভাবে আমরা কিউব টেস্টিং মেশিন যেটা আছে ওরকম টাইপের একটা মেশিনে নেব, দিয়ে এখান থেকে আমরা সয়েলটার উপর আমরা লোড অ্যাপ্লাই করব, যেটা হবে কিনা আমার কম্প্রেসিভ ইন নেচার। ওকে, এবং সেই লোডটা কতটা আছে সেটা আমরা একটা ডায়াল গেজে মেজার করব, একটা ডায়াল গেজে আমরা মেজার করব কতটা লোড আসছে। ঠিক আছে, ওকে। এবার করতে করতে আমরা প্রথমে সয়েল স্যাম্পল ধরো 1 নিলাম, সয়েল স্যাম্পল তোমার 1 নিলাম। 1 নম্বর স্যাম্পলের জন্য আমার কতটা ফেলিওর, কতটা স্ট্রেস আসছে এট দ্য টাইম অফ ফেলিওর সেটা আমরা ক্যালকুলেট করলাম। ঠিক আছে, এবং আমরা হচ্ছে 2 নম্বর সয়েল স্যাম্পল নিলাম, সেখানে কতটা ফেলিওর আসছে সেইটাও আমরা ক্যালকুলেট করলাম। এরকম করে অনেকগুলো সার্কেলের অনেকগুলো সয়েল স্যাম্পলের এবং তাদের কতগুলো ফেলিওর এট দ্য টাইম অফ দ্য ফেলিয়ার, এই স্যাম্পলটা যখন ফেল করেছে কতটা স্ট্রেস আসছে, কতটা স্ট্রেংথের উপর দেওয়া হয়েছে, স্ট্রেস দেওয়া হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করব, যে ফর্মুলা বা যে থিওরিটাকে এখানে আমরা অ্যাপ্লাই করব সেটা কি? সেটা হচ্ছে যে আমরা কি একটা জানি, আমরা জানি হচ্ছে সিগমা 1 ইকুয়াল টু সিগমা 3 tan স্কয়ার আলফা প্লাস 2c tan আলফা। এই ফর্মুলাটা আমরা জানি। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে বেসিক যে 3-4টে ফর্মুলা আছে, হ্যাঁ সেই 3-4টে ফর্মুলা, এই ফর্মুলা এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলার বেস করেই কিন্তু এক্সামেও কিন্তু আমাদের ছোট ছোট নিউমেরিক্যাল আসতে পারে। ওকে, তো এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে কি আলফা মানে কি? আলফা মানে আমরা জানি হচ্ছে 45 ডিগ্রি প্লাস 5/2, 45 ডিগ্রি প্লাস 5/2, এটা হচ্ছে আমাদের ফেলিয়ার কন্ডিশনে। ওকে, তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে আমার এইখানে যে সয়েলের ক্ষেত্রে এই যে সয়েল যে স্ট্রেংথ টেস্ট যেটা করি সেটা কিন্তু আমরা মূলত কার জন্য করি? আমরা করি হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য। মনে আছে ডাইরেক্ট শিয়ার টেস্ট আমরা কোন সয়েলের জন্য করেছিলাম? স্যান্ডি সয়েলের জন্য। কেন কি? ওখানে আমার ড্রেনেজ কন্ডিশন মানে মানে আমরা জলকে বেরিয়ে যেতে দিচ্ছিলাম। ওকে, সো জল বেরিয়ে যাওয়াটা স্যান্ডের জন্য ভালো হয় বলে সো আমরা স্যান্ড নিয়ে ওখানে করেছিলাম। এবার এইখানে এই যে স্যাম্পলটা সাইড থেকে কিছু ধরা নাই। এবার তুমি বলো তো এই স্যাম্পলটাকে তুমি বালি দিয়ে বানাতে পারবে? নো, বানাতে পারবে না। কেন কি? বালি কোনোদিন এরকম ভাবে নেকেড ভাবে যদি কোনো কনফাইন যদি না থাকে তাহলে বালিকে এইভাবে তুমি স্যাম্পল আকারে দাঁড় করিয়ে রাখতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর এই টেস্টটা করা হচ্ছে আমার কি আনড্রেন্ড কন্ডিশন, অর্থাৎ জল বেরোনোর গল্প নেই। আমরা জলকে বেরিয়ে স্ট্রেস যখন আমরা অ্যাপ্লাই করছি তার জন্য জল বেরিয়ে যাবে, এটাকে আমরা অ্যালাউ করছি না। সো দিস টেস্ট ইজ আন্ডার আনড্রেন্ড কন্ডিশন। আচ্ছা, যদি জল অ্যালাউ যদি না করি তাহলে ডেফিনেটলি এটাকে আমরা স্যান্ড দেবো না। কেন স্যান্ড দিলে কি হয়? জল তাড়াতাড়ি বেরিয়ে যায়। সো আমরা যখন জল বেরোনোটাকে অ্যালাউ করছি না, সো দ্য স্যাম্পল উইল বি ক্লে। দ্য স্যাম্পল উইল বি ক্লে। তার দুটো কারণ। 1 নম্বর হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ। তুমি প্লেন এরকম সোজা সিলিন্ড্রিক্যাল শেপ তুমি কোহেশনলেস সয়েল অর্থাৎ স্যান্ড দিয়ে করতে পারবে না, পিওর স্যান্ড দিয়ে করতে পারবে না। ওকে, এন্ড সেকেন্ড থিং হচ্ছে যেহেতু আমরা আনড্রেন্ড কন্ডিশনে করছি, সো দ্য স্যাম্পল উইল বি ক্লে। ঠিক আছে, যদি ক্লে হয় তাহলে কি ফাই কি? ফাই ইকুয়ালস টু 0। তাহলে ফাই ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, যদি ফাই ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় এবং আমার এখানে যদি সিগমা 3 কি? আমরা পাশ থেকে অ্যাপ্লাই করা লোড, পাশ থেকে অ্যাপ্লাই করা লোড। ঠিক আছে, তো এখানে সিগমা 3 এর মান কত? পাশ থেকে আমরা কোনো লোড অ্যাপ্লাই করছি না, তো সিগমা 3 এর মান হচ্ছে 0। আচ্ছা, ধরো আমরা এখানে এমন একটা সয়েল নিলাম যেটা এরকম করে দাঁড়িয়ে গেল কিন্তু পুরো কোহেশনলেস সয়েল না, অর্থাৎ C5 সয়েল। যদি আমরা C5 সয়েলও যদি নিই তাহলেও যেহেতু সিগমা 3টা 0 হয়ে যাচ্ছে, ফলে এই টার্মটা কিন্তু আমার আলটিমেটলি 0ই হয়ে যাচ্ছে। এই টার্মটা আলটিমেটলি কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি C5 সয়েল আমার শুধু C সয়েল না, শুধু C5 সয়েল। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সিগমা 1 ইকুয়াল টু 2c tan আলফা।
কি দাঁড়ালো সিগমা 1 ইকুয়াল টু 2c tan আলফা। এই যে সিগমা 1 অর্থাৎ এই যে তোমার যে স্ট্রেংথ যেই উপর থেকে আমরা প্রিন্সিপাল স্ট্রেসটা দিচ্ছি, এই প্রিন্সিপাল স্ট্রেসটাকেই আমরা বলি, কেন কি আমরা ফেলিয়ার কন্ডিশনে এই প্রিন্সিপাল স্ট্রেসগুলো ধরেছি, মানে কোন সময় সয়েলটা ফেল করছে সেই স্ট্রেসটাকে আমরা নিয়েছি, ঠিক আছে, সিগমা 1 হিসেবে। তাহলে এই যে সিগমাটা আমি এখানে লিখবো, যেটাকে বেসিক্যালি আমরা লিখবো কি সিগমা f1 লিখবো, সিগমা f2 পরপর লিখে যাবো। তো সেই যে সিগমা f1 সেটা হচ্ছে বেসিক্যালি কি, যে সয়েল কতটা স্ট্রেংথ নিতে পারছে। তাহলে এটাকে কি আমরা বলতে পারি না যে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সয়েল? ইয়েস, তাহলে সেটা এই জিনিসটাকে আমরা বলতে পারি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সয়েল। এবং এটাকে আমরা লিখি কিভাবে, কিউ ইউ দিয়ে। কি দিয়ে লিখি, কিউ ইউ দিয়ে। তাহলে কিউ ইউ ইকুয়াল টু হয়ে গেল 2c tan আলফা, 2c tan আলফা, ঠিক আছে, ওকে। এবার 2c tan আলফা, ঠিক আছে। তাহলে এই আমার দাঁড়িয়ে গেল হচ্ছে তোমার হচ্ছে কিউ ইউ, ওকে, এই হচ্ছে আমার দাঁড়িয়ে গেল কিউ ইকুয়াল টু 2c tan আলফা। এবার সাধারণভাবে আমরা কি করি, এই সয়েলটাকে সাধারণভাবে আমরা এই যে টেস্টটাকে আমরা সাধারণভাবে করি কি ক্লের জন্যই করি। তাহলে যদি এই সয়েলটা শুধুমাত্র ক্লের জন্য হয়, যদি পুরো টেস্টটা শুধুমাত্র ক্লের জন্য হয়, তাহলে এই কন্ডিশনটাকে আরেকটু আমরা মডিফাই করতে পারি। তাহলে আমরা কি পেয়েছি, কিউ ইউ ইকুয়াল টু পেয়েছি 2c tan আলফা। আলফা মানে কত, 45 ডিগ্রি প্লাস 5/2। আচ্ছা, যখন সয়েলটা পিওর ক্লে হয়ে যাবে তখন কি হবে, আমার phi ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে শুধু হয়ে গেল tan 45, মানে tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে হয়ে গেল আমার 2c, ওকে, 2c। এবার আমরা কি জানি, আমরা বার করতে চলেছি শিয়ার স্ট্রেংথ অফ দা সয়েল। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, শিয়ার স্ট্রেংথ অফ দা সয়েল অ্যাজ পার মোট কুলম্বস থিওরি অনুযায়ী কি, শিয়ার স্ট্রেংথ ইকুয়াল টু টাউ, দ্যাট ইজ ইকুয়াল টু c প্লাস সিগমা tan phi। এটাই তো আমাদের শিয়ার স্ট্রেংথ অফ দা সয়েল, ওকে। নাও এক্ষেত্রে কি আমরা phi ইকুয়ালস টু 0 অলরেডি বলে ফেলেছি, ফলে এই টার্মটা কিন্তু আমাদের 0 হয়ে গেল। তাহলে ফর পিওর কোহেসিভ সয়েল বলতে পারি আমরা শিয়ার স্ট্রেংথ ইকুয়াল টু c। ফর পিওর কোহেসিভ সয়েল আমরা বলতে পারি শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল ইকুয়ালস টু ডিরেক্টলি c, কেন কি এই টার্মটা 0 হয়ে যাচ্ছে as phi ইকুয়ালস টু 0। সো আমরা ফর পিওর কোহেসিভ সয়েলের জন্য যেটা আমরা এখানে পেয়েছি যে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ দ্যাট ইজ ইকুয়াল টু 2c। তাহলে এখান থেকে যদি আমি বলি যে শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল কত ফর পিওর ক্লে, তাহলে টাউ এফ ইকুয়ালস টু c ইকুয়ালস টু কিউ ইউ বাই 2। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকে কিন্তু প্রায় বলতে পারো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি তে একটা প্রশ্ন আসেই। তুমি যদি পাতা উল্টে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, এই জায়গাটার থেকে একটা প্রশ্ন আসে, ঠিক আছে। আমরা সবাই জানি যে হচ্ছে কিউ ইউ ইকুয়াল টু 2c ফর পিওর কোহেসিভ ক্লে, কিন্তু সমস্যাটা হয়ে যায় কি, তোমাকে যদি বলে দেয় যে একটা সয়েলের আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অর্থাৎ কিউ ইউ, একটা সয়েলের, একটা পিওর ক্লে সয়েলের আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ কিউ ইউ তোমাকে বলে দিল, দিয়ে বললো যে সয়েলের শিয়ার স্ট্রেংথ কত বার করো। এবার তুমি ভাববে যে আচ্ছা আমি তো সি জানি, আমি তো জানি শিয়ার স্ট্রেংথ মানে কত, সেটাই আমি তোমাকে বললাম যে শিয়ার স্ট্রেংথটাই হচ্ছে সি। পিওর কোহেসিভ ক্লের ক্ষেত্রে, যখন পিওর কোহেসিভ ক্লের ক্ষেত্রে শিয়ার স্ট্রেংথ ইকুয়াল টু সি। আর যদি ধরো সয়েল এরকম হয় যে একদম পিওর কোহেশন লেস সয়েল, মানে কোনো কোহেশন নেই, তাহলে সেই ক্ষেত্রে যখন কোহেশন লেস সয়েল যদি হয়, ধরো কোহেশন লেস সয়েল, পিওর কোহেশন লেস সয়েল, তাহলে সেই ক্ষেত্রে শিয়ার স্ট্রেংথ ইকুয়াল টু কি হবে, সি পার্টটা 0 হয়ে যাবে, শুধু হয়ে যাবে সিগমা tan phi। ক্লিয়ার? তাহলে যদি পিওর ক্লে সয়েল হয় তাহলে টাউ ইকুয়াল টু সি, যদি শুধুমাত্র স্যান্ডি সয়েল হয় মানে কোহেসিভনেস নেই সয়েলের, কোহেশন লেস সয়েল, তাহলে আমার টাউ ইকুয়াল টু সিগমা tan phi শিয়ার স্ট্রেংথ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের শিয়ার স্ট্রেংথ ইকুয়াল টু সি, দ্যাট ইজ ইকুয়াল টু আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ বাই 2। ওকে, আবার ধরো কোন ক্ষেত্রে বলে দিল কোন সয়েলের, কোন পিওর
ক্লে সয়েলের, তোমাকে একটা কোয়েশ্চেন দিতে পারে যে পিওর ক্লে সয়েলের শিয়ার স্ট্রেংথের মান এত, শিয়ার স্ট্রেংথের মান এত, তাহলে সেই সয়েলের আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ মানে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ কত? তখন তুমি কি করবে? আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ মানে কি? শিয়ার স্ট্রেংথ ইনটু 2 ক্লে, এইভাবে তুমি বলে দিতে পারবে। ওকে, তো এই ছিল হচ্ছে তোমার আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই জায়গাটার থেকেই প্রশ্ন আসে। সো আমি এই জায়গাটাকে খুব ভালো করে বলে দিলাম বা বুঝিয়ে দিলাম, আশা করি আর কোনোদিনও এখান থেকে তোমাদের ভুল হবে না। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে কোথায়? এবার চলে যাব আমরা লাস্ট যে টেস্টটা আছে সেটা হচ্ছে ভেন শিয়ার টেস্ট। তাহলে এই টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে যদি প্রশ্ন করে যে কোহেসিভ আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট কোন সয়েলের জন্য প্রেফার্ড, তাহলে তোমরা কিন্তু অবশ্যই বলবে এটা কিন্তু কোহেসিভ সয়েলের জন্য প্রেফার্ড। ডাইরেক্ট শিয়ার টেস্ট ছিল কোহেশন লেস সয়েলের জন্য, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট এটা হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য, এটা হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য। লাস্ট যে টেস্টটা সেটা হচ্ছে ভেন শিয়ার টেস্ট। ভেন শিয়ার টেস্ট, ভেন শিয়ার টেস্ট। তো ভেন শিয়ার টেস্টটা মেইনলি যেটা করা হয়, সেই ভেন শিয়ার টেস্টটা করাই হচ্ছে বলতে পারো যে ভেরি সফট প্লাস্টিক ক্লের জন্য। কার জন্য করা হয়? সফট প্লাস্টিক ক্লের জন্য। মানে যেইখানে তুমি সয়েলকে তুলে নিয়ে এসে বলতে পারো যে একটা কি বল স্যাম্পল বানানোটা প্রায় ইম্পসিবল, সয়েলকে তুলে নিয়ে এসে স্যাম্পল বানানোটা কিন্তু প্রায় ইম্পসিবল। সেই ধরনের কেসের ক্ষেত্রে তুমি কিন্তু ভেন শিয়ার টেস্ট করা হয়। আচ্ছা, ভেন শিয়ার টেস্ট কিন্তু ল্যাবরেটরিতেও যেমন করা হয়, অ্যাজ ওয়েল এজ ভেন শিয়ার টেস্ট কিন্তু ফিল্ড টেস্টও হয়। ঠিক আছে, আমাদের সয়েলে শিয়ার স্ট্রেংথের যে ফিল্ড টেস্ট আছে সেটা মূলত 3টে, সেটা আমি একটু পরে বলছি। তো তার মধ্যে ভেন শিয়ার টেস্ট কিন্তু ল্যাবেও করা হয়, অ্যাজ ওয়েল এজ আমাদের তোমার ফিল্ডেও করা হয়। তো ভেন শিয়ার টেস্টে কি হয়? ভেন শিয়ার টেস্টে আমরা এরকম একটা রড থেকে আমরা এরকম দুটো ব্লেড নিয়ে নিই। ক্লিয়ার? এরকম দুটো আমাদের ব্লেড নিয়ে নিই, আর এই রডটাকে আমরা একটা মেশিন দিয়ে ঘুরিয়ে আমরা এখানে একটা জিনিসকে ঘোরানো মানে কি আমরা কি টর্ক অ্যাপ্লাই করি। সাইন্টিফিক ভাষায় বা সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা কোন জিনিসকে ঘোরানো মানে আমরা কি অ্যাপ্লাই করি? টর্ক। সেই টর্কটা আমরা একটা ডায়াল গেজ দিয়ে মেজার করি, যে আমরা এটাকে ঘোরানোর জন্য কতটা পরিমাণ টর্ক অ্যাপ্লাই করলাম সেটাকে আমরা ডায়াল গেজ দিয়ে আলাদা করে মেজার করি। সো দিস ইজ দুটো ব্লেড, এটা খুব থিন ব্লেড, 5 mm, 2 mm থেকে বোধহয় 5 mm মতন এইটার তোমার থিকনেস হয়, মানে খুবই ফাইন, খুবই পাতলা দুটো ব্লেড। ঠিক আছে, তো এই জিনিসটাকে ঘোরানো হয়, ফলে কি পুরো এই যে ব্লেড গুলো এরকম করে ঘোরে। ঠিক আছে, এবার ঘটনাকে আমি শুরুতেই বললাম যে এই টেস্টটা করা হয় সফট প্লাস্টিক ক্লের ক্ষেত্রে। মানে যদি তুমি হার্ড কোনো সয়েল হয় তার মধ্যে তুমি এই মালটাকে যদি ঢুকিয়ে ঘোরাও, ঘুরতে যাবে না, কেন কি ব্লেড গুলো পাতলা, ভেঙে যাবে ব্লেড। ঠিক আছে, বুঝতে পারছো? সো এইটা করা হয় একমাত্র সফট প্লাস্টিক ক্লে। মানে এরকম হয় না অনেক সময় যে কিছু কিছু ক্লে দেখবে খুবই নরম, মানে সেগুলোকে তুলে স্যাম্পল বানানো যাচ্ছে না, সেখানে তুমি নিয়ে চুবিয়ে দাও, চুবিয়ে দিয়ে ওরকে এটা ঘোরাও, যেহেতু যদি সফট ক্লে হয় তাহলে এটা ঘুরতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই টেস্টের পেছনে ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে যে এই যে মাল যে ঘুরছে সয়েলের মধ্যে, তো সয়েল এই ঘোড়াটাতে বাধা দেবে, সয়েলের রেজিস্ট্যান্স দেবে। মানে যখন এইভাবে ঘুরবে, ঠিক এই যে এই পাশের যে সয়েলগুলো, ব্লেড যেখানে শেষ হচ্ছে তার যে সয়েলগুলো, ঠিক আছে, তার আগের সয়েলটা তো ব্লেডের সাথে ঘুরতে চাইবে, কিন্তু ঠিক তার পাশের যে সয়েলটা ঘুরতে দেবে না, সয়েলটা এরকম করে ঘুরতে যাবে, পাশের সয়েলটা ঘুরতে দেবে না, ফলে ওই দুটো সয়েলের লেয়ারের মধ্যে একটা শিয়ার কাজ করছে। এটা আমি আগেও বলেছি, রিলেটিভ মোশন হলেই বিভিন্ন লেয়ারের মধ্যে শিয়ার কাজ করে। তাহলে এই জায়গাটাই আমার শিয়ার কাজ করছে। আর কি, এই তলটাও কিন্তু ঘুরছে, এই পুরো তলটাও কিন্তু ঘুরছে, এরকম একটা সার্কেল করে, এরকম একটা সার্কেল করে ঘুরছে, এটাও কিন্তু এরকম একটা সার্কেল করে ঘুরছে। ফলে এই তলটাও যখন ঘুরছে, ঠিক এর লেভেলে যে এর সাইডে যেরকম সার্কেল যেটা হচ্ছে, সেই সার্কুলার সারফেসটার সাথে যে সয়েলটা আছে এবং তার জাস্ট উপরে যে সয়েলটা আছে, দুটোর মধ্যে একটা রিলেটিভ মোশন হচ্ছে, ফলে ওখানেও একটা শিয়ার কাজ করবে। অর্থাৎ
এই এই জায়গাটাতেও একটা শিয়ার কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ধারগুলোতেও একটা শিয়ার কাজ করবে। তাহলে আমরা যেখানে টর্ক দিচ্ছি, মানে যে পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাই করছে এটাকে ঘোরাতে, সেই ফোর্সটা ইকুয়ালস টু দিস রেজিস্ট্যান্স। যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি দ্যাট ইজ ইকুয়াল টু দিস রেজিস্ট্যান্স। এই দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে এখান থেকে আমরা এই যে কতটা রেজিস্ট্যান্স সয়েল দিচ্ছে সেটাই বেসিক্যালি শিয়ার স্ট্রেংথ, সেটা আমরা কিন্তু পেয়ে যাই। এটা হচ্ছে ফান্ডা। ওকে, এবার এই ভেন শিয়ার টেস্টকে দুটো ভাবে করা যায় বা দুটো প্রসিডিওর হয়। এক নম্বর হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার করে করা যায়, ওয়ান ওয়ে শেয়ার করা যায়, হ্যাঁ ঠিক আছে, বা বটম ভেন শিয়ার টেস্টও বলে। মানে কি, মানে হচ্ছে আমরা এই পুরো মালটাকে পুরোটা ডোবাবো না, ঠিক আছে, মানে ওপর ধরো এই যদি গ্রাউন্ড লেভেল হয় তাহলে আমরা এই গ্রাউন্ড লেভেলে রাখবো। মানে কি, ওপরের যে তলটা, ভেনের যে উপরের তলটা সেটা ফাঁকা হওয়াতেই থাকবে, এই অবধি ডুবে থাকবে, মানে ভেনটা পুরোটাই, মানে ব্লেড গুলো পুরোটাই সয়েলের মধ্যে থাকবে, জাস্ট উপরি তলটা ফাঁকা থাকবে, মানে উপরি তলটা হাওয়াতে থাকবে, মানে একদম গ্রাউন্ড, মানে ধরো সাপোজ যদি এতটা অবধি যদি ধরো ভেন হয়, মানে ধরো এই এই এত দূর অবধি যদি ব্লেড থাকে তাহলে আমি, আর সয়েলের লেভেল যদি এটা হয় তাহলে আমি এই অবস্থায় রাখবো, মানে জাস্ট ভেন গুলো সয়েলের মধ্যে ডুবে রয়েছে, ভেনের ওপর লেয়ারটা সবর সয়েলের ওপরেই রয়েছে। ওকে, এটা একটা হয় হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার বলা যেতে পারে, বা বটম লেয়ার, কেন কি শুধু বটম লেয়ারেই তোমার শেয়ারটা আসছে, উপরের লেয়ারটাই কোনো শেয়ার আসছে না। আর একটা হতে পারে টু ওয়ে শেয়ার হতে পারে, যেখানে তোমার এই নিচের লেয়ারটা পুরোটাকে আমি সয়েলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, পুরোটাকে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ওপরের লেয়ারটাও তোমার শেয়ার রেজিস্ট্যান্স দেবে, নিচের লেয়ারটাও শেয়ার রেজিস্ট্যান্স দেবে, সাইডটা তো দিচ্ছেই, দুটো ক্ষেত্রে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে করতে পারি, বা দু রকম ভাবে করতে পারি। তো আমি তোমাদেরকে টু ওয়ে যেটা হয়, মানে যখন পুরোটাই ডুবে রয়েছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সেটা ভাবে আমরা কিভাবে ক্যালকুলেশন করি। আমি একটু মিটিয়ে নিচ্ছি, একটু ভালো করে একে, একটু ফেয়ারলি একে আমি এটা করছি। তাহলে তোমরা ভেন শিয়ার টেস্টের ক্ষেত্রে একটা জিনিস দেখতে গেলে, যে এই যদি ভেন হয় আর আমার যদি এই যদি আমার ব্লেড হয়, দুটো ব্লেড, এই যদি আমার দুটো ব্লেড হয়, ঠিক আছে। আচ্ছা, এই ব্লেড গুলোর হাইট সাপোজ টু বি যদি এইচ হয়, ব্লেড গুলোর হাইট যদি আমার সাপোজ টু বি এইচ হয়, এন্ড দিস ইজ হচ্ছে ধরো আর বা ডি বাই টু, আর বা ডি বাই টু, আরো বলতে পারো, বা ডি বাই টু ও বলতে পারো, ঠিক আছে। আর এখানে যে শিয়ার কাজ করছে সেটা ধরে নাও টাও, এখানে যে শিয়ার কাজ করছে সেটা হচ্ছে টাও। এবার কি, আমাদের দুটো জায়গার থেকে কিন্তু, তিনটে জায়গার থেকে কিন্তু রেজিস্ট্যান্স আসবে, তিনটে জায়গা থেকে। এক নম্বর আসবে যে সাইড থেকে, এই সাইড গুলো থেকে একটা রেজিস্ট্যান্স আসবে, এক নম্বর। দু নম্বর রেজিস্ট্যান্স করে থাকবে বটম লেয়ার ঘুরছে, সেখান থেকে একটা রেজিস্ট্যান্স আসবে, দু নম্বর। আর এই উপরের লেয়ারের উপরেও যে সয়েল আছে, এই লেয়ার থেকেও আমার একটা রেজিস্ট্যান্স আসবে, সেটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, এই 2 আর 3 যে শিয়ার রেজিস্ট্যান্স দেবে সেটা একই রকম, মানে 2 থেকে শিয়ার রেজিস্ট্যান্স আসবে এবং 3 থেকে যে শিয়ার রেজিস্ট্যান্স হবে সেটার মান এবং রকম দুটোই একই। ফলে আমরা বলতে পারি যে 2 এর যদি আমরা বার করি তাহলে সেটাকে ইনটু 2 করে দিলেই আমরা দুটোর জন্য পেয়ে যাব। তাহলে আমাদের কাছে মূলত দুটো শিয়ার রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে যে সাইডে কতটা শেয়ার আসছে, এন্ড এই উপরে বা নিচে কোনো একটা লেয়ারে কতটা শেয়ার আসছে সেটা আমাকে বার করতে হবে, কতটা রেজিস্ট্যান্স আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা সাইডেরটা বার করি। আচ্ছা, সাইডের ক্ষেত্রে কি আসছে, সাইডের ক্ষেত্রে আমাদের কি কতটা লেয়ারে আসছে, এই যে যেভাবে ঘুরছে, ঠিক আছে, এই যে সার্কেল যেটা হচ্ছে, সেই সার্কেলটা এরকম একটা সার্কেল হচ্ছে, এবং সার্কেলটা কি এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ বানাচ্ছে, সার্কেলটা সিলিন্ড্রিক্যাল শেপ বানাচ্ছে। তোমরা সাইড, একটা সিলিন্ডারের পুরো সাইড মানে কত, পুরো সাইড মানে কত, 2 পাই আর, 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর ইন্টু এইচ। এর পুরো ক্ষেত্রফলটা, পার্শ্বীয় ক্ষেত্রফলটা কত হয়, 2 পাই আর ইন্টু এইচ একটা সিলিন্ডারের। তাহলে সেই 2 পাই আর এইচ, মানে এই যে পার্শ্বীয় ক্ষেত্রফলেই তো আমার শিয়ার রেজিস্ট্যান্সটা কাজ করছে। সো 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এবার সেই শিয়ার রেজিস্ট্যান্সটা কোথা থেকে কাজ করছে, টর্ক আমরা ক্যালকুলেট করছি, তো টোটাল শিয়ার রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করবো, সেটাকে আমরা টোটাল টর্কের সাথে বার করবো। তাহলে টর্ক মানে কি, এই ক্ষেত্রফলের উপর শিয়ার রেজিস্ট্যান্স কাজ করছে ইনটু শিয়ার রেজিস্ট্যান্স, এবং শিয়ার রেজিস্ট্যান্সটা কোথায় কাজ করছে না, r/2 তে কাজ করছে। কোথায় কাজ করছে, r/2।
ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার সাইড থেকে আসা শিয়ার রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটা যদি আমরা ডি দিয়ে লিখে দিই, ডি দিয়ে লিখলে হয়ে যাবে 2r এর মান হচ্ছে ডি, তাহলে পাই ডি এইচ ইন্টু টাউ ইন্টু ডি বাই 2। এটা আসছে আমার সাইড থেকে, এটা আমরা লিখে রেখে দিলাম। ওকে, এবার আমরা আমাদের ক্যালকুলেট করব হচ্ছে ওপর এবং নিচ থেকে কতটা শিয়ার আসবে। আচ্ছা, আমি এটা তোমাদেরকে কেন ক্যালকুলেট করে দেখাচ্ছি? আমি তো প্লেন তোমাদেরকে ফর্মুলা লিখে দেখলে পেরে যেতাম। আমি এটা তোমাদেরকে এই কারণে করে রাখছি, যদি কোনো কারণে তোমার ফর্মুলা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও, তাহলে এটা খুবই ইজি। আমি খুব ছোট ছোট যেগুলো ডিরাইভেশন হয় সেগুলো তোমাদেরকে করে দেখাই। বড় বড় ডিরাইভেশন পরীক্ষার হলে বসে করতে পারবে না, বাট ছোট ছোট গুলো যদি কোনো কারণে ভুলে যাও, ডিরাইভেশনটা যদি বুঝে যাও, তাহলে ভুলে গেলেও তুমি পরীক্ষার হলে বসে এটা কিন্তু বার করে নিতে পারবে। কেন কি পরীক্ষায় কিন্তু প্রতিটা নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। কেন কি কোথাও যেখানে গিয়ে আর কি সিলেকশনটা হবে, সেটা 1-2 নম্বরের পার্থক্যের জন্য কিছু লোক ছেলে মেয়ে সিলেক্ট হবে, কিছু ছেলে মেয়ে সিলেক্ট হবে না। সো এভরি অ্যান্ড ইচ নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার এই উপরে বা নিচের লেয়ারটা কি হবে? উপরে বা নিচের যে লেয়ারটা হবে সেটা এরকম একটা সার্কেল হবে, এরকম একটা সার্কেল হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, সার্কেলের যে সেন্টার হয়, সার্কেলের যে সেন্টার হয় মানে তুমি ধরো একটা এরকম একটা পাতকে ঘোরাচ্ছ, একটা পাত ঘুরছে, ঠিক আছে, একটা প্লেন ধরো থালা, আমরা যে স্টিলের থালা নিই, স্টিলের থালাকে ধরো তুমি ঘোরাচ্ছ, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবে, স্টিলের থালার ঠিক মাঝখানে যেই পয়েন্ট বরাবর ঘুরছে বা স্টিলের থালার যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুর কিন্তু কেন্দ্রবিন্দুকে দেখে যদি তুমি একদম সূক্ষ্মভাবে ক্যালকুলেট করো, মনে হবে কেন্দ্রবিন্দু বোধহয় ঘুরছে না, কেন্দ্রবিন্দু ওখানেই আছে। ঠিক আছে, মানে কেন্দ্রবিন্দুর মনে হয় যে কেন্দ্রবিন্দুর বোধহয় ঘূর্ণন 0, সাইডটা ঘুরছে, কেন্দ্রবিন্দুটা মনে হয় প্রায় স্থিরই আছে, বা কেন্দ্রবিন্দুর কিছু মানে ঘোরাটা আমরা বুঝতে পারি না। যদি আরো সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্মতর চলে যায়, তাহলে মনে হবে যে কেন্দ্রবিন্দু বোধহয় ঘুরছে না। ঠিক আছে, মানে বলতে চাইছি এটা যে কেন্দ্রবিন্দু ঘুরতে কেন্দ্রবিন্দুকে কোনো রেজিস্ট্যান্স পোয়াতে হয় না, এবং কেন্দ্রবিন্দু থেকে যত তুমি দূরে যাবে, ঠিক আছে, কেন্দ্রবিন্দু থেকে যত দূরে যাবে তার ঘূর্ণন বেগ বেড়ে যায়। কি হয়? ঘূর্ণন বেগ বেড়ে যায়। এটা আমরা সবাই জানি, দেখেওছি। ঠিক আছে, একটা যে কোনো সার্কুলার প্লেন যদি ঘুরে, তুমি ফ্যানকে যদি দেখো, একটা ফ্যান যেটা ফ্যান ঘুরছে, ফ্যানের একদম মাঝখানে মনে হচ্ছে কি ঘূর্ণন 0, তুমি এরকম করে হাত দাও কিছু হবে না। কিন্তু ফ্যানের যে একদম ব্লেডের যে একদম আউটার যে সার্ফেস হবে, সেটা কিন্তু প্রচন্ড জোরে ঘুরছে। ঠিক আছে, তাহলে যেটা যত বেশি জোরে ঘুরবে তার সে তত বেশি রেজিস্ট্যান্স সয়েলের সাথে, তত বেশি তার যুদ্ধ চলছে। ঠিক আছে, তাহলে তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে বলতে পারবে যে এইখানে রেজিস্ট্যান্স একদম, মানে এইখানে সয়েলের রেজিস্ট্যান্স একদম লাগছে না, বা এই জায়গা এই পয়েন্টটাকে ঘুরতে সয়েলের কোনো রেজিস্ট্যান্সকে ক্লিয়ার করতে হচ্ছে না, বা কোনো সয়েলের কোনো রেজিস্ট্যান্সের সাথে যুদ্ধ করতে হচ্ছে না, বা বলতে পারো এই পয়েন্টে সয়েল কোনো স্ট্রেংথ বা শিয়ার দিচ্ছে না। বাট এখান থেকে তুমি যত দূরে আসছো, এইদিকে আসছো, তত কি হচ্ছে? শিয়ার কিন্তু বাড়ছে, মানে শিয়ার স্ট্রেংথ বা যে রেজিস্ট্যান্স যেটা সয়েল দিচ্ছে তার পরিমাণ বাড়ছে, এবং সেটা আস্তে আস্তে এখানে এসে ম্যাক্সিমাম হচ্ছে। এখানে এসে কি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে। আচ্ছা, যখন এই পাশের দিকে আমরা দেখছিলাম, পাশে কি ছিল? পাশের সব জায়গাতে একই রকম সয়েল শিয়ার রেজিস্ট্যান্স দিচ্ছে, কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা দিচ্ছে। তাহলে আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, এই ভেনটাকে যদি আমরা এরকম গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে বলতে পারবো যে ব্যাপারটা কি, শিয়ার রেজিস্ট্যান্স যদি আমরা এখানে প্লট করি, সয়েলের কতটা শিয়ার রেজিস্ট্যান্স দিচ্ছে, তাহলে আকৃতিটা আসবে কিন্তু অনেকটা এরকম, মানে দুদিকে আমার সমান রকম শিয়ার আসছে, দুদিকে সাইড বরাবর গুলো সয়েল সেম অ্যামাউন্ট অফ ম্যাগনিটিউডের শিয়ার দিচ্ছে, কিন্তু আমার এইখানে উপরে এবং নিচে কিন্তু একটু প্যাটার্নটা পাল্টে যাচ্ছে, এরকম হচ্ছে। অর্থাৎ কেন্দ্রবিন্দুতে শিয়ার রেজিস্ট্যান্স একদম 0 এবং ধারে গিয়ে ম্যাক্সিমাম, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই, মানে কেন্দ্রবিন্দুতে শিয়ার রেজিস্ট্যান্স একদম নেই এবং এখানে এসে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে, ফলে এই জায়গাটার ক্ষেত্রে শিয়ার রেজিস্ট্যান্স আমি এর পুরো ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফল বার করে সেটাকে টাউ দিয়ে গুণ করে d/2 যদি করে দিই, তাহলে কিন্তু আসবে না। ওকে, তাহলে কিন্তু ঠিক বেরোবে না, কেন কি এখানে মানটা ভ্যারি করছে,
দিস মান ইজ নট কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট বলে আমরা জাস্ট ক্ষেত্রফল ইনটু টাউ ইনটু ডি/2 গুণ করে দিলাম, বেরিয়ে গেল সোজাসুজি। কিন্তু যেহেতু এটা কনস্ট্যান্ট না লোডিংটা বা স্ট্রেস আসাটা, সো এখানে কিন্তু আমরা ওইভাবে করতে পারবো না। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ছোট্ট অঙ্কের সাহায্য নিতে হবে। ধরে নিচ্ছি আমরা আর দূরত্বে একটা স্ট্রিপ আছে, যে স্ট্রিপের যে তোমার থিকনেস হচ্ছে dr, ধরে নিচ্ছি আর দূরে, কেন্দ্র থেকে আর দূরে dr থিকনেসের একটা স্ট্রিপ আছে। তাহলে এই dr থিকনেসের স্ট্রিপের ওপর যদি আমরা কতটা শিয়ার রেজিস্ট্যান্স আছে সেটা যদি বার করি, তারপর আমরা 0 থেকে এই d/2 এর মধ্যে সেটা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে চলো সেটাই আমরা করি। তাহলে এই স্ট্রিপটার কত আমার এরিয়া আসছে, এই স্ট্রিপটার এরিয়া আসছে হচ্ছে 2 পাই ইনটু r, 2 পাই ইনটু r ইনটু dr, 2 পাই ইনটু r ইনটু dr। ওকে, 2 পাই ইনটু r ইনটু dr। আচ্ছা, এবার এইটা কার রেসপেক্টে মোমেন্ট দিচ্ছে, এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে এই পয়েন্টের ডিসটেন্স কত ইনটু r। ঠিক আছে, এটা কার মধ্যে ইন্টিগ্রেশন হবে, 0 টু d/2 এর মধ্যে। ঠিক আছে, এই অবধি তোমরা বুঝতে পেরে গেছো। 2 পাই r হচ্ছে এর পরিধি ইনটু থিকনেস করলাম dr, তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এই ক্ষেত্রফলের উপর আমার টাউ কাজ করছে, এই ক্ষেত্রফলের উপর আমার টাউ কাজ করছে, এবং টাউটা কোথায় কাজ করছে, টাউ ইনটু ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে r। সেটাকেই আমরা তাহলে টোটাল স্ট্রেস বেরিয়ে গেল এই স্ট্রিপের উপর, সেটাকে আমরা 0 টু d/2 ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে কি আসছে আমার, ইন্টিগ্রেশন করলে আসছে 2 পাই এটা r স্কয়ার dr, ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন দাঁড়াবে হচ্ছে r স্কয়ার dr। আচ্ছা, r স্কয়ার এর dr এর ইন্টিগ্রেশন করলে কি হয়, r³/3, ঠিক আছে, ইনটু টাউ, এটা কার মধ্যে হচ্ছে 0 টু d/2। আচ্ছা, এবার তাহলে d/2 আমরা এখানে বসিয়ে দিই, d/2 যদি বসাই তাহলে 2 পাই ইনটু d এর কিউব, আর 2 এর কিউব মানে হচ্ছে 8 ইনটু 3 মানে হচ্ছে 24 ইনটু টাউ, আর বাকিটা 0 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমি করছি এখানে কোনো টার্ম যদি মিসফিস হয়ে যায় তোমরা একটু পরে কিন্তু নিজেরা কারেক্ট করে নিও। ওকে, আচ্ছা তাহলে যেটা হচ্ছে 2 আর এটা আমার 12 কেটে গেল। ওকে, তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে পাই ইনটু ডি কিউব ইনটু টাউ বাই 12। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটার জন্য, এবার এটাকে ইনটু 2 করে দেবো, কারণ কি নিচের জন্য আসছে এবং উপরের জন্য আসছে, তো এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 6। তাহলে পাই ডি কিউব টাউ বাই 6, এটা হচ্ছে নিচের জন্য এবং উপরের জন্য আসা রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো, তাহলে এবার টোটাল রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেশন লিখে নিই। তাহলে টোটাল যে রেজিস্ট্যান্সটা হলো সেটা হলো এটার জন্য এসেছে কত, পাই ইনটু ডি ইনটু এইচ ইনটু টাউ ইনটু d/2 ইনটু d/2। ঠিক আছে, আর এটার জন্য কত এলো, প্লাস এটার জন্য হলো পাই ডি কিউব ইনটু টাউ বাই 6। ঠিক আছে, এবার আমি সবটা মুছে দিচ্ছি, সবটা আমরা মুছে দিলাম। আচ্ছা, এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু হচ্ছে টি, যেই টিটা কি আমরা ওই যে ঘোরাচ্ছি, ঘুরে যে ডায়াল গেজটা হচ্ছে সেখানে মাপছি যে কতটা আমরা টর্ক দিলাম, যেই টর্কটা আমাকে সয়েল, সেই টর্কটা কিসের জন্য লাগছে না, সয়েলের মধ্যে আমার ব্লেডটাকে ঘোরাতে লাগছে, অর্থাৎ সয়েল ব্লেডটাকে ঘোরাতে এতটা পরিমাণ বাধা দিচ্ছে, সাইড এবং উপর নিচে এতটা পরিমাণ বাধা দিচ্ছে, সেটা আমরা ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু টি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বার করতে চলেছি, টাউ এর মানটা বার করতে চলেছি। সো সেটাই আমরা চলো বার করি। তাহলে যেটা দাঁড়াচ্ছে আমার টি ইকুয়ালস টু, টাউ আমি কমন নিয়ে নিই, টাউ যদি আমি কমন নিয়ে নিই তাহলে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 2, পাই ডি স্কোয়ার বাই 2 ইন্টু এইচ, প্লাস এখানে কি হচ্ছে পাই ডি কিউব বাই 6, পাই ডি কিউব বাই 6। তাহলে আমার
টাউ ইকুয়ালস টু কি দাঁড়াবে টি বাই, আচ্ছা পাই ডি স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই, বাইরে পাই ডি স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই, তাহলে দাঁড়াবে হচ্ছে ভেতরে থাকবে হচ্ছে এইচ বাই 2 প্লাস ডি বাই 6, এইটা হচ্ছে আমার টাউ। এখান থেকে কিন্তু এটা কিন্তু আমরা মনে রাখবো, কেন কি এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। ক্লিয়ার যে টাউ এর মান কত, এটা এটা কার জন্য, এটা হচ্ছে টু ওয়ে শেয়ার এর জন্য, টু ওয়ে শেয়ার। আর যদি এটা ওয়ান ওয়ে শেয়ার হয়ে যায় তাহলে কিছু হয় না, শুধু d/12 হয়ে যায়। এটা তোমরা ঠিক একই রকম ভাবে নিজেরা করে নেবে, ঠিক আছে। শুধু এই যে মানটা আমরা লাস্টে যে 2 দিয়ে গুণ করেছিলাম, 2 দিয়ে গুণ করবে না, এটা 12 লিখে দেবে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার এর জন্য, ঠিক আছে। এটা তোমরা ঘরে বসে করে নেবে। ওয়ান ওয়ে শেয়ার এর জন্য কি আসছে, ফর্মুলাটা কিভাবে করলাম, ডেরিভেশনটা, সেটা তোমরা পুরোপুরি আশা করি বুঝে গেছো, আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এই গেল হচ্ছে ওয়ান ওয়ে এর জন্য, এবং টু ওয়ে এর জন্য আমার শিয়ার স্ট্রেংথ কত হচ্ছে এটা। তাহলে ভেন শিয়ার টেস্ট কার জন্য করা হচ্ছে, ভেন শিয়ার টেস্ট আমরা করছি, ভেন শিয়ার টেস্ট কার জন্য করছি, ফর সফট অ্যান্ড প্লাস্টিক ক্লের জন্য, সফট অ্যান্ড প্লাস্টিক ক্লের জন্য। কেন, কেন কি নাহলে তো ঘুরবেই না। হ্যাঁ, বেশি যদি হার্ড সয়েল হয় তাহলে কি ভেনগুলো ঘুরবে বা এই ব্লেডগুলো ঘুরবে না, ভেঙে যাবে। সো আমরা ওটার জন্য করি। তাহলে তোমাকে প্রশ্ন এইখান থেকেও আসতে পারে, প্লাস ওইখান থেকেও আসতে পারে যে ভেন শিয়ার টেস্ট কোন ধরনের সয়েলের জন্য করা হয়। তো এই গেল হচ্ছে আমাদের ল্যাবরেটরি মেথড অফ শিয়ার টেস্ট ডিটারমিনেশন। এবার আমরা ল্যাবরেটরি মেথডে আরেকটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে যে ফিল্ড মেথড কি কি আছে। ফিল্ড মেথডের ব্যাপারে আমাদের ডিটেলস পড়াশোনাটা আমাদের এই সিলেবাসের মধ্যে সেভাবে নেই, সেই জন্য আমরা সেটা করছি না। শুধু আমরা নাম দুটো মনে রাখবো, যদি কখনো প্রশ্ন চলে আসে যাতে তোমরা আনসারটা করতে পারো। ক্লিয়ার? তো ফিল্ড মেথড কি কি আছে যেটা দিয়ে আমরা ফিল্ডে গিয়ে টেস্ট করতে পারি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের ভেন শিয়ার টেস্ট। ভেন শিয়ার টেস্ট এটা ল্যাবেও হয় অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ডেও হয়। করি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করি এবং কোন পেনিট্রেশন টেস্ট করি, এটাকে আমরা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বলি। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করি এবং কোন পেনিট্রেশন করি এবং ভেন শিয়ার টেস্ট, এই তিনটে টেস্ট আমরা করি ইন দা ফিল্ড। ফিল্ডে আমরা এই তিনটে টেস্ট করি, জাস্ট নামগুলো মনে রাখো তাহলেই হবে, এর বেশি কিছু দরকার নেই। ওকে, এবার আমরা ফিল্ড টেস্টের দুটো একটা জিনিস যেটা আমরা আগের দিন বলিনি সেটা একটু বলে নেব, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিটলি শেষ হয়ে যাবে। ইন কেস অফ ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট যখন আমরা করি তখন কি করি, আমাদের এই স্যাম্পল আছে, তো ওই স্যাম্পলটার উপর আমরা লোড চাপাচ্ছি। তো লোড চাপানোর জন্য কি হয়, এর লেন্থ এবং ভলিউমের চেঞ্জেস আছে, লেন্থ এবং ভলিউমের চেঞ্জেস আছে, ফলে আমরা যখন স্ট্রেস বার করছি কোন একটা সয়েলে, এবার যদি লেন্থ এবং ভলিউমের চেঞ্জেস আছে তাহলে সেটা তো আমাদের স্ট্রেস ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, ঠিক আছে। তো সেই যে স্ট্রেস ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, কেন কি আমরা স্ট্রেস মানে কি জানি, স্ট্রেস মানে হচ্ছে আমরা জানি লোড, টোটাল লোড বাই এরিয়া। তাই এরিয়াটাকে তো আমার কারেক্টেড এরিয়া বার করতে হবে, কেন কি যখন আমি এইভাবে শুরু করছি তখন এক ধরনের এরিয়া আছে, তারপর আস্তে আস্তে যখন এরকম আসছে এরিয়া পাল্টে যেতে পারে। ওকে, তো সেইটা আমরা কিভাবে বার করি, কারেক্টেড এরিয়া বা ফাইনাল এরিয়া যেটা আমরা বার করি সেটাকে আমরা কিভাবে করি, ইন কেস অফ ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট যেটা করি সেটা হচ্ছে 1 মাইনাস বা প্লাস বা মাইনাস ই ইন্টু ভি, অর্থাৎ ভলিউমেট্রিক স্ট্রেন্থ, আর 1 মাইনাস মাইনাস আমাদের লংজিটিউডাল স্ট্রেন্থ, ভলিউমেট্রিক স্ট্রেন্থ বাই লংজিটিউডাল স্ট্রেন্থ। মানেটা কি, মানে হচ্ছে 1 প্লাস মাইনাস হচ্ছে চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম বাই 1 মাইনাস চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে, এইখানে ভলিউমের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়েছি কেন, আর লেন্থের ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিয়েছি কেন, দেখো যখন আমি এইভাবে প্রেস করছি, যখন এইভাবে আমি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে কি করছি, কম্প্রেশন দিয়েছিলাম, তাহলে কম্প্রেশন যখন দিচ্ছি ডেফিনেটলি আমার লেন্থ কি হবে, রিডিউসই হবে, লেন্থ আমার রিডিউসই হবে, মানে লেন্থ বাড়বে না। বাট ভলিউম কিন্তু কমতেও পারে বাড়তেও পারে। আমরা আগের দিন পড়েছিলাম যদি ওভার কনসোলিডেটেড ক্লে হয় তাহলে কিন্তু সেখানে ভলিউম বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যদি নর্মাল কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে টেস্ট করা হয় সেখানে ভলিউম কমে, কিন্তু ওভার কনসোলিডেটেড ক্লে যদি হয় তাহলে সেখানে কিন্তু ভলিউম বেড়ে যাওয়ার চান্স আছে, আমরা এটা আগের দিন পড়েছি।
তাহলে সেই যদি ভলিউম বেড়ে যায় তখন আমরা এক ধরনের কেস করবো, যদি ভলিউম কমে যায় তখন আমরা এক ধরনের কেস করবো। যদি বেড়ে যায় তখন আমরা সেটাকে করবো হচ্ছে প্লাস দেবো, যদি ভলিউম কমে যায় তখন আমরা মাইনাস ইউজ করবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফাইনাল এরিয়া। অনেক সময় পরীক্ষাতে কোনো একটা তোমার সয়েল স্যাম্পলে বললো যে ফাইনাল এরিয়া কত হবে সেটা তোমাকে বার করো, বা ফাইনাল লোড দিয়ে দিল আর এরিয়ার ব্যাপারে তোমাকে শুধু ভলিউম চেঞ্জ এবং লেন্থ চেঞ্জ বলে দিল। ঠিক আছে, তোমাকে এই ফর্মুলা ইউজ করে কিন্তু বার করতে হবে কারেক্টেড এরিয়াটা। ওকে, আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমরা তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে এই যে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট আমরা যেটা করলাম, সেটা তো সেখান থেকে তো আমরা একটা জিনিস তো পেলাম, কি পেলাম যে শিয়ার স্ট্রেন্থ ফ্রম দ্য আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট থেকে বলছি শিয়ার স্ট্রেন্থ অফ দ্য সয়েল ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে সি, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই 2। আচ্ছা কিউটা আর কোথায় পড়েছিলাম গো, একটু মনে করো তো। ইয়েস, কিউটা আমরা আরো এক জায়গায় পড়েছিলাম। কোথায় না, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ রিমোল্ডেড আনডিস্টার্ব সয়েল ডিভাইডেড বাই রিমোল্ডেড সয়েল। এটাকে আমরা কি বলতাম, এটা আমরা পড়েছিলাম সেন্সিটিভিটিতে। ইয়েস, সেন্সিটিভিটি আমরা কি পড়েছিলাম, সেন্সিটিভিটি অফ সয়েল দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ আনডিস্টার্ব divided by QU remolded। অর্থাৎ কোন একটা সয়েল আনডিস্টার্বড অবস্থায় যত এমনি আছে সেই অবস্থায় তার কি স্ট্রেংথ হয়, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, ডিভাইডেড বাই রিমোল্ডেড অবস্থায় যখন তুমি সয়েলটাকে নিয়ে নাড়াচাড়া করে দিলে, ভেঙে দিলে, বা সয়েলটা যে এক্সিস্টিং যে কন্ডিশন আছে সেখান থেকে তাকে পাল্টে দিলে, ঠিক আছে, সেটা যদি করো, রিমোল্ডেড করলে কি হয়, সেই সয়েলের স্ট্রেংথ সাধারণত চেঞ্জ হয়ে যায়। সেই দুটো চেঞ্জ হওয়ার যে রেশিও সেটা সেন্সিটিভিটি। সো কোনো একটা সয়েলের সেন্সিটিভিটি বার করতে গেলেও কিন্তু আমাকে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট কিন্তু করতে হবে। ক্লিয়ার? প্রথমে কি করবো আমরা, যদি আনডিস্টার্ব সয়েল কিভাবে তার করব, আমরা পাতিকতা কোন পেনিট্রেশন করবো, যেটা আমরা কি বলে, আমরা যে সয়েল থেকে যে কালেক্ট করি সয়েল স্যাম্পল, ঠিক আছে, একটা এরকম সিলিন্ড্রিক্যাল শেপ সয়েলের মধ্যে ভরে দিই, তারপর সেখান থেকে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল নিয়ে চলে আসি, তার স্ট্রেন্থ টেস্ট করবো এবং সেই সয়েল স্যাম্পলটাকে ভেঙে আবার স্যাম্পলের মধ্যে ভরে রিমোল্ডেডের জন্য টেস্ট করবো এবং আমরা সেন্সিটিভিটি পেয়ে যাবো। সেন্সিটিভিটি থেকে আমরা কি বুঝতে পারি, ক্লিয়ার বুঝতে পারি যে সেই ক্লিয়ার প্লাস্টিসিটির ব্যাপারে একটা আমরা আইডিয়া পাই। ওকে, প্লাস্টিসিটির ব্যাপারে আমরা একটা আইডিয়া পাই, এটা আমরা লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট বা কনসিস্টেন্সি ইন্ডেক্স যখন পড়েছিলাম সেখানে পড়েছিলাম, সেটাও কিন্তু এই টেস্ট থেকে আমরা পাই। ওকে, তো এটা গেল টোটাল অ্যাবাউট দ্য শিয়ার স্ট্রেংথ অফ স্ট্রেস অফ সয়েল এই চ্যাপ্টার থেকে। যদিও বা এটা খুব জটিল একটা সয়েল মেকানিক্সের খুব জটিল একটা চ্যাপ্টার, আমি যতটা পারলাম বা যতটা দরকার ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কেন কি বইতে অনেক ডিটেলে লেখা আছে, বুঝতে খুব অসুবিধা হয়, তো আমি যতটা ম্যাক্সিমাম পারলাম সিম্পলিফাই করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ওকে, তো তোমরাকে যারা নতুন আছো আমি আরো একবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে শেয়ার করো। যদিও বা এখন একটু ভিডিও দিতে মাঝে মধ্যে দেরি হয়ে যায়, কাজের প্রেশার আর অন্যান্য অনেক ব্যাপার থাকে, তো সেই কারণে, বাট আমি কিন্তু চ্যানেলে মাঝে মাঝে কিন্তু ভিডিও দিতে থাকবো। ওকে, সামনে পুজো আসছে, পুজোতে হয়তো কিছুদিন আবার একটু এদিক ওদিক হতে পারে, বাট তারপর আবার কিন্তু রেগুলার ভিডিও আসবে। ওকে, তো যাই হোক, তোমাদেরকে আরো একবার রিকোয়েস্ট করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবার জন্য, তাতে আমার ভালো লাগে, কমেন্টস করলে আমার ভালো লাগে, আমি যতটা পারি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমাদের সাথে নতুন একটা সয়েলের চ্যাপ্টার নিয়ে, সম্ভবত আমি আর্থ প্রেশার নিয়ে আমি পরের দিন পড়াবো, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই এবং ভালো থাকো।